হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে যত দিন যাচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কমে যাচ্ছে। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি হলো গিয়ে রুপি, তার ভ্যালু নেমে যাচ্ছে। এবার এই ঘটনাটা কেন ঘটছে আর এটাকে আটকানোর জন্য সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রিসেন্টলি আরবিআইয়ের দ্বারা একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা কি সেই ব্যাপারে ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আজকে শুরু করি। প্রথমত, ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কেন কমছে। ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কমার পেছনে অনেক কারণ আছে। এবার যেমন আরেকটা বলি, ধরো আমরা যখন ইন্টারন্যাশনালি ট্রেড করি তখন কিন্তু আমরা ইন্ডিয়ান কারেন্সিতে ট্রেড করি না, তখন কিন্তু আমরা ডলারে ট্রেড করি। কী করে ট্রেড করি? প্রথমে ধরো আমরা ফ্রান্সের থেকে রাফায়েল পারচেজ করলাম। এবার সেটা রাফায়েলের যখন পেমেন্ট আমরা ফ্রান্সকে যখন দেবো তখন কি আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে। এবার ডলারে পেমেন্ট করতে গেলে আমরা প্রথমে কি করি, ইন্ডিয়ান কারেন্সিকে প্রথমে ডলারে কনভার্ট করি। যেই রেট আছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেটা রেট আছে সেই রেট অনুযায়ী আমরা ইন্ডিয়ান রুপিকে ডলারে কনভার্ট করার পরে সেই ডলারের মাধ্যমে আমরা ফ্রান্সকে পেমেন্ট করি। ঠিক আছে? এবার তাহলে কি দেখো, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি ট্রেডের ক্ষেত্রে ডলার ইউজ করি। ঠিক আছে? এমনকি অনেক সময় আমরা ইউরোর মাধ্যমে পেমেন্ট করি। এবার ইউরো ইউজ করি, ঠিক আছে, ইউরোপকে পেমেন্ট করার সময়। এবার তার ফলে কি ইউরো ডলার এর যে ভ্যালু ক্রমাগত বাড়ছে, কারণ ইন্টারন্যাশনালি এদের মাধ্যমেই ট্রেড হচ্ছে, রুপির মাধ্যমে কিন্তু ট্রেড হচ্ছে না, সেই জন্য রুপির ভ্যালু বাড়ছে না। তারপরে কি আমাদের ইন্ডিয়া কিন্তু আগের থেকে অনেক এক্সপোর্ট করছে। ঠিক আছে? হিসাবে যত আমরা এক্সপোর্ট করব তত কিন্তু আমাদের কারেন্সির ভ্যালু বাড়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে এক্সপোর্ট আমরা কিন্তু অনেক করছি, হিসেবে তো কারণ কারেন্সির ভ্যালু বাড়ার কথা, কিন্তু কমে যাচ্ছে কেন? কারণ আমরা ইম্পোর্ট আগের থেকে আরও বেশি করছি। মানে ধরো এরকম, যদি আমরা 5 টাকা আগে এক্সপোর্ট করতাম, ইম্পোর্ট করতাম এরকম 6 টাকা 7 টাকা মতন, এখন সেই এক্সপোর্টটা 5 টাকার থেকে 10 টাকায় গেছে, আর ইম্পোর্টটা 13 থেকে 14 টাকায় চলে এসেছে, আমরা ইম্পোর্ট করি। ঠিক আছে? তাহলে দেখো ইম্পোর্টটা কিন্তু আমরা, এক্সপোর্টও বাড়ছে, তার সাথে সাথে ইম্পোর্ট কিন্তু আরও ডবল হচ্ছে, কিন্তু আরও বাড়ছে কিন্তু। ঠিক আছে? এবার সেই জন্য কি ইম্পোর্ট আমরা প্রচুর করছি, এক্সপোর্টও করছি, কিন্তু ইম্পোর্ট কিন্তু তার থেকে আরও বেশি করছি, সেই জন্যে আমাদের রুপির ভ্যালু কমে যাচ্ছে আস্তে আস্তে। আরও তারপরে দেখো রাশিয়ার কাছে অয়েল পারচেজ করছি। এবার অয়েল যখন পারচেজ করছি তাহলে কি আমাদের দেশ এই অয়েলের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল। আর অয়েল তো আমাদের কিনতে হবে, কাঁচা তেল। এই কাঁচা তেল তো আমাদের দেশে পাওয়া যায় না, এবার বাইরের দেশে থেকে কিনতে হবে, মানে বাইরের দেশের উপর নির্ভরশীলতা আমাদেরকে থেকেই যাবে। এইবার সবথেকে বেশি আমরা যে খরচ করি ইম্পোর্টে, সবথেকে বেশি দেখা যাচ্ছে যে আমরা অয়েল কিনতে, মানে তেল কিনতেই প্রচুর খরচ করি। ঠিক আছে? যেগুলোকে আমরা রিফাইন করে পরে আমরা যে পেট্রোল ডিজেল, ঠিক আছে, এগুলো উৎপন্ন করা হয়। এবার দেখো, ঠিক আছে, এই সমস্ত কারণে আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু বাড়ছে না, কমে যাচ্ছে, মানে তার দাম কমে যাচ্ছে, ইন্ডিয়ান কারেন্সির দাম। এবার এই ইন্ডিয়ান কারেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝখানে সরকার কি করেছিল, যাতে আরও না কমে, সেই জন্যে সরকার করেছিল যে সোনার দাম বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? সোনার দাম বাড়িয়ে দেওয়ার ফলে তাহলে সেটা 77-এ ইন্ডিয়ান যে রুপি $1 = 77 এরকম নেমে এসেছিলো। এবার তারপরে দেখা যাচ্ছে এখন আবার বেড়ে যাচ্ছে। এবার সেই জন্যে আরবিআইয়ের দ্বারা একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হলো গিয়ে রুপি ট্রেড মেকানিজম একটা চালু করা হবে। এবার এই পদ্ধতিটা ইন্ডিয়ান কারেন্সিকে অনেকটা বুস্ট দেবে, আর এটা বুস্ট দিতে গেলে কিন্তু আমাদের ইন্ডিয়াকে অনেক খাটতে হবে, মানে এটাকে ভালো করে কাজে লাগাতে গেলে ইন্ডিয়াকে অনেক খাটতে হবে। কী করে খাটতে হবে সেটা এক্সপ্লেন করি। প্রথমত আমি কী পদ্ধতি সেটা বলি, যেটা আরবিআইয়ের দ্বারা লঞ্চ করা হয়েছে। সেটা হলো গিয়ে আমাদের ইন্ডিয়ান রুপির মাধ্যমে আমরা ট্রেড করব। যত আমরা ইন্ডিয়ান রুপির মাধ্যমে যদি বাইরের দেশের সাথে ট্রেড করি, ডলারে ট্রেড না করে, তাহলে কি আমাদের ইন্ডিয়ান রুপির ভ্যালু বাড়বে। তাহলে সেটাকে আমরা আস্তে আস্তে করতে হবে, ডলারের উপর নির্ভরশীলতা কমাতে হবে। বাংলা কথা, ডলার পাউন্ড এগুলোতে, ইউরো এসবের উপর নির্ভরশীলতা কমাতে হবে। এবার কমাতে গেলে কি করতে লাগবে সেটা বলার আগে বলি যে কী আরবিআই দ্বারা করা হয়েছে। প্রথমত আরবিআই দ্বারা বলা হয়েছে যে ইন্ডিয়া রাশিয়াতে গিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে, আর রাশিয়া ইন্ডিয়াতে এসে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে? তারপরে যখন ট্রেড হবে তখন এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই আমরা ট্রেড করবো। মানে ধরো
যে রাশিয়া ইন্ডিয়াতে এসে যে অ্যাকাউন্টটা খুলবে, রাশিয়ার সরকার ইন্ডিয়াতে এসে যে অ্যাকাউন্টটা খুলবে সেটাকে আমরা ডাকবো হলো গিয়ে ভস্র অ্যাকাউন্ট বলবো। আর ইন্ডিয়া রাশিয়াতে গিয়ে যে অ্যাকাউন্টটা খুলবে সেটা হলো গিয়ে নস্র অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্ট আমরা বলে ডাকবো। এবার ধরো যখন আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছি, তখন যে পেমেন্টটা করবো না রাশিয়াকে, সেই পেমেন্টটা কিন্তু তখন আমরা ডলারে, কারণ ডলার তো রাশিয়ার কাছ থেকে করতে পারবো না ডলারে, কারণ ডলারে ট্রেড করতে গেলে রাশিয়ার সাথে সুইফট পেমেন্ট কাজে লাগবে। এবার সুইফট পেমেন্টের থেকে তো রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে, তাহলে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবো না। এবার সেই সুযোগকে আমরা কাজে লাগিয়ে এখন কি করছি, যাতে আমরা রাশিয়াকে পেমেন্ট করতে পারি, সেই জন্য আমরা এই পদ্ধতি এনেছি যে ইন্ডিয়ান রুপি দিয়ে রাশিয়াকে পেমেন্ট করব যখন রাশিয়ার কাছ থেকে তেল পারচেস করব। এবার রাশিয়া ওই ইন্ডিয়ান রুপিটাকে নিয়ে রাখলো। এবার নিয়ে রাখার পরে এবার ধরো রাশিয়াও তো আমাদের ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু ইন্ডাস্ট্রিয়াল জিনিস পারচেস করে। এবার যখন আমাদের কাছ থেকে কিনবে তখন সেই পেমেন্টটা কোন টাকা দিয়ে করবে, আমাদের ইন্ডিয়ান রুপি দিয়ে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, এরকমই রাশিয়ারও কারেন্সি দিয়ে আমাদের যে রুবল, রাশিয়ার কারেন্সি রুবল, রুবলের মাধ্যমে মানে রুবলও বাড়বে, আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুটাও বাড়বে। রুবলের মাধ্যমে ট্রেড হবে, ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু মানে সাথে ট্রেড হবে। এইবার এই যে বললাম না, আমাদের ইন্ডিয়া গিয়ে রাশিয়াতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে, রাশিয়া ইন্ডিয়াতে এসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে, তাহলে কি ইন্ডিয়ান রাশিয়ার মধ্যে ট্রেড বাড়লো। এইবার কি এরকম তো প্রত্যেকটা দেশের সাথে আস্তে আস্তে করতে হবে। এবার করতে গেলে কি আমাদের ইন্ডিয়াতে প্রচুর জিনিস ম্যানুফ্যাকচার করতে হবে, যাতে বাইরের দেশ আমাদের দেশের থেকে সেইগুলো কিনতে আগ্রহ থাকে। এমন জিনিস আমাদের দেশে প্রচুর পরিমাণে তৈরি করতে হবে যাতে বাইরের দেশে আমাদের দেশেতে কিনতে হয়। আমি এক্সাম্পল দেবোচ্ছি, এবার ফ্রান্সে ধরো আম উৎপন্ন হয় না, ঠিক আছে, এবার ফ্রান্সের লোকদের এরকম দেখছে যে আম টেস্ট বিশাল, ঠিক আছে, একটা দুটো এরকম যায় ওদের, তো এখানে টেস্ট বিশাল। এবার তাহলে তো আমাদের ইন্ডিয়ার কাছ থেকে পারচেস করতে হবে, ইন্ডিয়াতে প্রচুর আম উৎপন্ন হয়। এবার যখন কিনতে আসবে তাহলে আমরা বলবো যে আমরা তোমাদেরকে দেবো, কিন্তু আমাদের সাথে এরকম ট্রেডের ডিল করতে হবে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়া তোমাদের এখানে অ্যাকাউন্ট খুলবে একটা, তোমরা আমাদের এখানে অ্যাকাউন্ট খুলবে একটা, ইন্ডিয়ান রুপির মাধ্যমে ট্রেড করব। ঠিক আছে, ওরা ওদের কাছ থেকে যখন কোনো কিছু কিনবো তখন কিন্তু আমরা ওদেরকে ইন্ডিয়ান রুপির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। যদি এখন ওদের সাথে এরকম যদি ট্রেড হয়ে যায়, এই অ্যাকাউন্টের এরকম যেরকম রাশির সাথে হলো সেরকম যদি হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীতে গিয়ে ওদের সাথে আমরা ট্রেড করতে পারবো। এরকম আমরা পরবর্তীতে গিয়ে যখন কোনো ডিফেন্সের ইকুইপমেন্ট বা আদার্স কোনো কিছু যখন পারচেস করব, তখন আমরা ইন্ডিয়ান রুপির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এইবার সেই জিনিসটাকে কার্যকরী, মানে এই অ্যাকাউন্ট খোলা, ওদের দেশে আমাদের দেশে অ্যাকাউন্ট খোলা, এটা কার্যকরী করতে গেলে আমাদের ইন্ডিয়াতে প্রচুর ম্যানুফ্যাকচার করতে হবে, মানে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। আর এখন আপাতত এই যে ট্রেড প্রসেসটা, যেটা রুপি ট্রেড মেকানিজম, যেটা আরবিআই দ্বারা লঞ্চ করা হয়েছে, এটা আপাতত আমরা এখন আস্তে আস্তে আশেপাশে যে কান্ট্রি আছে আমাদের প্রতিবেশী দেশ, নেপাল ভুটানদের সাথে তো আমরা এরকম করে থাকি, অসুবিধা নেই, কিন্তু আস্তে আস্তে আমরা এখন রাশিয়ার সাথে করব, তারপরে শ্রীলঙ্কা, ইরান এদের সাথে করব। আস্তে আস্তে এই কান্ট্রির সংখ্যা আরও বাড়াতে থাকতে হবে, তাহলেই আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান রুপির মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করতে পারলে তাহলে আমাদের ইন্ডিয়ান কারেন্সিকে সাপোর্ট দিতে পারবো, ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু আর কমবে না, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, ডিমান্ডটা বাড়বে। এবার এটা করতে গেলে, আবার বলছি, এটা করতে গেলে সরকারের তরফ থেকে প্রচুর ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার, মানে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট প্রচুর তৈরি করতে হবে। মানে বাইরের দেশের ওপর যেইগুলোতে আমরা প্রচুর নির্ভরশীল, কিন্তু এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে তৈরি করা সম্ভব, সেটা সরকারের দ্বারা করতে হবে। ইন্ডিয়াতে প্রচুর জিনিস ম্যানুফ্যাকচার করতে হবে যাতে বাইরের দেশে আমরা প্রচুর এক্সপোর্ট করতে পারি। আর ইম্পোর্টের হারটা কমাতে হবে, কিন্তু মানে এক্সপোর্টটা বাড়াতে হবে। এখন তো আমাদের ইম্পোর্ট বেশি আছে এক্সপোর্টের থেকে, ইম্পোর্টটাকে কমিয়ে এক্সপোর্টটাকে বাড়াতে হবে, তাহলেই আমাদের রুপির ভ্যালু আস্তে আস্তে বাড়বে। ওই দেশের সরকার ইন্ডিয়াতে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে, আমরা গিয়ে ওই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো, যাতে আমরা রুপির মাধ্যমে ট্রেড করতে পারি। ঠিক আছে, সেরকম দেখো ফ্রান্সের সাথে এখন ধরো আমরা রুপি ট্রেড মেকানিজম, যেটা আরবিআই দ্বারা লঞ্চ করেছে, সেটা আমরা ফ্রান্সের সাথে চালু করে দিলাম, আর এদিক দিয়ে রাশিয়ার সাথেও চালু করছি। তাহলে কি রাশিয়ার সাথে আমাদের রুপির মাধ্যমে ট্রেড হচ্ছে, ফ্রান্সের সাথেও আমাদের রুপির মাধ্যমে ট্রেড হচ্ছে, তাহলে ফ্রান্সের কাছেও রুপি আছে, রাশিয়ার কাছেও রুপি আছে, তাই তো? তাহলে আমরা তো এদিকে রাশিয়ার সাথে ট্রেড করছি, ফ্রান্সের সাথেও ট্রেড করছি। এইবার ধরো এমন একটা সিচুয়েশন আসলো যে ফ্রান্স রাশিয়ার কাছ থেকে অয়েল পারচেস করছে, ঠিক আছে। এইবার ফ্রান্সের মনে হলো যে আমি এখন ডলারে পেমেন্ট করবো না, আমার কাছে তো রুপিও আছে, রাশিয়া তো রুপি ইউজ করে, তাহলে আমরা রুপির মাধ্যমে রাশিয়ার সাথে পেমেন্ট করি, যেরকম আমরা আগে ডলার করতাম। কিন্তু ডলার কিন্তু ইউএসের কারেন্সি, তাও কিন্তু ফ্রান্স, আমরা সমস্ত বিশ্বে কিন্তু ডলারের মাধ্যমে পেমেন্ট করি, ঠিক আছে।
বা ইউরো এদের মাধ্যমে পেমেন্ট করি। এবার সেরকমই রুপির মাধ্যমে ফ্রান্স রাশিয়াকে পেমেন্ট করলো, ঠিক আছে। এরকমই যখন আমরা অন্য জার্মানির সাথে ধরো আমরা করলাম এরকম প্রসেস, ইন্ডিয়ার সাথে জার্মানির এরকম রুপিটেড মেকানিজম শুরু হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি জার্মানির কাছে রুপি চলে গেল, এবার কি তাহলে ফ্রান্স পরবর্তীতে জার্মানির সাথে রুপির মাধ্যমে ট্রেড করতে পারবে। তাহলে কি আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে রুপির ভ্যালুটা বাড়বে। আর তখন বাড়বে তখনই যখন ইন্ডিয়াতে এর উপরে কাজ করা হবে। কাজ করতে গেলে ম্যানুফ্যাকচার প্রচুর করতে হবে ইন্ডিয়াতে, মানে প্রচুর প্রোডাক্ট তৈরি করতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে এক্সপোর্টটা বেশি করতে পারি ইম্পোর্টের তুলনায়। যেগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো এক্সপোর্ট করতে পারি। যেমন কাঁচা তেল, এগুলো তো আমাদের দেশে তো পাওয়া যায় না, এটা তো কিনতেই হবে না। এবার যেগুলো আমাদের দেশে তৈরি করতে পারবো সেগুলো আমরা অন্য দেশের উপর নির্ভরশীল থাকবো কেন, ঠিক আছে। এইগুলোর উপর সরকারের কাজ করা উচিত। আর দেখো যে রাশিয়ার সাথে যেটা আমাদের ট্রেড ফাইন্যান্সিয়াল ইয়ার 2023, জানো তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিলের থেকে স্টার্ট হয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ারের 2 মাস এপ্রিল আর মে মাসে আমরা রাশিয়াকে এক্সপোর্ট করেছি $0.25 বিলিয়ন, আর রাশিয়ার কাছ থেকে ইম্পোর্ট করেছি $5.03 বিলিয়ন, ঠিক আছে।